আচ্ছা, একটা হচ্ছে আমার কিছু ফিলোসফিক্যাল জায়গা থেকে আর কি, মানে আসলে ভ্যাট তো দিচ্ছে হচ্ছে কারা, মানে এটা আমার আপনাদের দুজনের কাছেই বা যদি আপনিও হয়তো আপনার পার্সপেক্টিভ শেয়ার করতে পারেন, ভ্যাট তো আলটিমেটলি দিচ্ছে হচ্ছে আমার কনজিউমার। এখন আমরা যখনই ফ্ল্যাট রেটের কথা বলছি, তো তখন আসলে মানে ধরে নিচ্ছি যে আসলে মানে সব কনজিউমার এক, মানে যদি আমি একেবারে খুব ফিলোসফিক্যাল জায়গা থেকে ধরি যে আমার একজন নিম্ন মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষও যেই যতটুকু কনজামশন মানে পার্সপেক্টিভে ট্যাক্স দিবে, একজন অত্যন্ত মানে এমন জিনিস যারা হয়তো অনেক বিলাসী দ্রব্য কিনে তারাও একই রকম দিবে। তো এইটা আমার কাছে একটা প্রবলেমেটিক অ্যাজাম্পশন মনে হয়। তো আমি আসলে গত কয়েকদিন ধরে দেখছিলাম, মানে এটা নিয়ে হয়তো মানে অলরেডি জ্যোতির সাথেও কথা হয়েছে যে ইন্ডিয়াতে যে জিনিসটা করা হয়েছে জিএসটি, আই নো দ্যাট দে হ্যাভ এ ডিফারেন্ট সিস্টেম, ফেডারেল সিস্টেম হিসেবে তাদের ডিফারেন্ট ট্যাক্স স্ট্রাকচার, বাট ওই জায়গায় কিন্তু গত বছরে আই এম প্রিটি শিওর আপনারা জানেন যে বেশ বড় ধরনের কিছু রিফর্ম করা হয়েছে। তো ওইখানে কিন্তু কয়েকটা লেয়ারে জিএসটিটা আছে। যেমন গতকালই দেখলাম যে ওখানে যে সে ফর এক্সাম্পল তারা কিছু আইটেমকে লাইক নিত্য প্রয়োজনীয় জিনিস বা লাইক এডুকেশনের মতো সার্ভিস, এগুলিকে কিন্তু তারা অলমোস্ট কাইন্ড অফ 0 থেকে 5% মতো জিএসটিতে নিয়ে এসেছে। ওয়ারাস লাইক ইভেন সোডা, মানে সফট ড্রিঙ্কস, হ্যাঁ অফকোর্স টোবাকো তো আছেই, এগুলোর জিএসটি রেট কিন্তু 40% অ্যান্ড অ্যাবাভ। এবং এখানে যেই জিনিসগুলো আসলে সাধারণ একটু মানে উচ্চবিত্তরা ইউজ করে, এবং এগুলির যে আসলে খুব মানে মানে সোশ্যালি প্রচুর লোক ইউজ করে না, বা এটা যে খুব মানে ভালো প্রোডাক্ট, নট নেসেসারিলি যে হেলথ অ্যান্ড আদারওয়াইজ সোশ্যালি খুব গুড প্রোডাক্ট তাও না, সেগুলিকে তারা সিন প্রোডাক্ট হিসেবে সেগুলোকে তারা কিন্তু 40% প্লাস জিএসটিতে নিয়ে আসছে। তো আমার পয়েন্ট হচ্ছে যে এই যে কনজামশনের মানে হু কনজিউমস অ্যান্ড ফর হোয়াট পারপাস, এই ফিলোসফিতে কিন্তু তারা আসলে রেটটাকে মানে বাইফার্কেট করছে। তা আমরা কি শুড উই অ্যাকচুয়ালি অলসো লুক ইনটু দ্যাট? এটা আমার আসলে একটা প্রশ্ন, মানে এটা যে আমি মানে বাংলাদেশে করতেই হবে বা করতে হলে কি কি সমস্যা আছে সেটা ডিফারেন্ট থিং। তো সেইটা একটা মানে মানে ফিলোসফিক্যাল জায়গা থেকে আমি বললাম। আচ্ছা, আরেকটা হচ্ছে যে মানে আমি বোধ স্নেহাশিস এবং রৌফ ভাই যেটা বললো যে আমাদের মানে অল্প কিছু সংখ্যক 100 হোক বা 4-5 হাজার টপ ভ্যাট পেয়াররাই আসলে আমাদের প্রায় 90% বেশি করছে, অ্যাবসলিউটলি রাইট। বাট এইটার আসলে সলিউশন কি মানে এদের উপরেই আমি যাবতীয় ফোকাস দিব? তাহলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যারা একটু ইনফর্মাল বা সেমি ফর্মাল, তারা কিন্তু কখনো আমি তাদেরকে থেকে কখনো ভ্যাট পাবো না। এবং যেটা সমস্যা হবে যে একই কান্ট্রিতে দুইটা রুল। সে ফর এক্সাম্পল আমার যে আমি একই প্রোডাক্ট বিক্রি করি, সে হয়তো আমি চানাচুর বিক্রি করি, এখন চানাচুর বিক্রি করলে আমি যদি ফর্মাল চ্যানেলে হয়, এখন যখন প্রাণ যখন চানাচুর বিক্রি করবে তাকে হয়তো 15% ভ্যাট, মানে তার প্রোডাক্টের আলটিমেটলি তো তার কাস্টমারই প্রোডাক্ট দিবে, তো সে যখন বিক্রি করবে 15% তার থেকে নেওয়া হবে। আবার যখন একটা খুবই ছোট স্কেলের কেউ একজন এই সেম চানাচুরটাই বিক্রি করবে, যেহেতু সে ইনফর্মাল এবং আপনারা বলছেন তার তো আসলে তার রেজিস্ট্রেশন যাতে উপরে গুরুত্ব দেওয়ার দরকার নাই, তখন সে কিন্তু তার কাস্টমারকে 15% ছাড়াই বিক্রি করবে। এইখানে তো আসলে লেভেল প্লেইং ফিল্ড থাকলো না। এখন যেটা মানে নাও থাকতে পারে, এমন না যে থাকতেই হবে, বাট প্রবলেম হচ্ছে যেই ইনফর্মাল বা সেমি ফর্মালের যে ব্যবসায়ী আছে তার কিন্তু কোনো ইনসেন্টিভ থাকবে না ফর্মালাইজ করা বা একটু বড় আকারে যাওয়া, অর্গানাইজ ওয়েতে একটু বড় আকারে যাওয়া, কারণ সে চাবে না কখনো নিজেকে ওই 5,000-এর মধ্যে টপ 5,000-এর মধ্যে নিতে। অতএব সে চিরজীবনই আসলে ইনফর্মাল থাকবে। তো এই এই যে বেসিক কাইন্ড অফ ইনসেন্টিভাইজেশন মানে ফর ইনফর্মালিটি, এই প্রবলেমটাকে সলভ কিভাবে করা যায়? আমার একটা সাজেশন ছিল যে যদি আমরা রেটটাকে নিয়ে আসি, মানে রেটটাকে কমায় নিয়ে আসি, সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি, সে ইট ক্যান বি 7% অর ইট ক্যান বি 7.5%, তাহলে আসলে এই যেটা আপনারা বললেন যে এই অনেকে শুধুমাত্র বাধ্য হয় রেজিস্ট্রেশনটা করতে, আলটিমেটলি তার থেকে কোনো ভ্যাট পাওয়া যায় না। কিন্তু যদি রেজিস্ট্রেশনটা হয়, সরি, যদি আমি রেটটা কম হয়, তাহলে হয়তো মানে সবারই এক ধরনের ইনসেন্টিভ থাকবে টু ফর্মালাইজ, এবং অটোমেটিক্যালি সে তখন নিজেই তার যে যেটা রূপ ভাই লাস্টে অনেকবার বললো যে তার সেলসটাকে রিপোর্ট করা, কারণ সেলসটাকে রিপোর্ট করলে তার তো আসলে লাভও হবে, কারণ সে এইটার উপর ভিত্তি করে ব্যাংক থেকে লোন পাবে। এখন যেটা হচ্ছে যে সে যদি সেলফ
ডিক্লেয়ার করে তার সেলসটাকে, এটা করলে তার যেই ভ্যাটের যে এক্সট্রা কস্টটা আসে, প্রোডাক্ট প্রাইসের উপরে যে ইম্প্যাক্ট আসে, তা সেটার যে বেনিফিট মানে সেটার যে কস্ট, সেটা কিন্তু ওই এখন তাকে ব্যাংক থেকে লোন নিতে পারবে সেটার বেনিফিট থেকে অনেক কম। বাট যদি আমার রেটটা কম হতো তাহলে কিন্তু সে ভলেন্টারি করতো, তাহলে আসলে এই এনবিআর এর লোকজন তার পিছনে আসলে দৌড়ানোর দরকার থাকতো না। তো মানে সেখানে একটু অটোমেটিক সেলফ মানে এনবিআর এর দৌড়াদৌড়িতে নেট বাড়তো না, অটোমেটিক্যালি ভলেন্টিয়ারিং হিসেবে নেট বাড়তো। এটা একটা ব্যাপার। আর আর একটা হচ্ছে যে অলরেডি কিন্তু রূপ ভাই আপনারা জানেন বা স্নেহাশিস বলতে পারবেন যে ইএফডি বোধহয় মোস্ট প্রবাবলি একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল যে একটা দোকানে রিটেল লেভেলে একটা মেশিন দেওয়া। তো সেটাও কিন্তু আসলে ইনভয়েস অটোমেশন বা সেলস রিপোর্টিং মানে পার্সপেক্টিভে করা হয়েছিল। তো ওয়াই ডিড ইট অ্যাকচুয়ালি ফেইল, অর এটাকে আদৌ ফেল করেছে কিনা সেটা নিয়ে অনেকটা আলোচনা করার মানে দরকার আছে। আর আমি যদিও রূপবার সাথে 100% একমত না যে লার্জ যারা বড় অর্গানাইজেশন গুলো আছে তারা মানে তাদের অ্যাকচুয়াল সেলস এর মানে 56%ই আসলে তারা রেকর্ড করে না। মানে এটা আসলে মানে আমরা যদি আসলে একটা ফর্মাল অর্গানাইজেশন চালাই, ইট ইজ মানে এবং পার্টিকুলারলি যদি আমার এখানে ফরেন ইনভেস্টমেন্ট থাকে বা ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট থাকে, এই জিনিসটা কিন্তু মানে ফ্যামিলি বিজনেসে হয়তো করা সম্ভব, আমি কারো নাম ধরে বলছি না, বাট ফ্যামিলি বিজনেসে আমরা জানি যে এই এই মানে মিস ডিক্লারেশনটা হয়। কিন্তু যারা ইনস্টিটিউশনাল মানে লোকাল অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট হয় তাদের ক্ষেত্রে আসলে ইন্টারনাল কমপ্লায়েন্সটাই আসলে একটা বড় ব্যাপার। নট নেসেসারি তারা এনবিআর এর ভয়ে তারা এটা করে, তারা কিন্তু ইন্টারনাল মানে ইনভেস্টার্স কমপ্লায়েন্সও কিন্তু তাদেরকে অ্যাকচুয়াল সেলস রিপোর্ট করতে হয়। তো সেটা আমি আপনার সাথে একমত যে কিছু কিছু ক্ষেত্রে বড় কোম্পানিও এটা ডিসক্লোজ করে না, বাট আমার মনে হয় ঢালাও ভাবে সব বড় কোম্পানি মানে ডিসক্লোজ করে না বা হাইড করে, এটা আমি পুরোপুরি একমত হলাম না। আর আরেকটা ব্যাপার আপনি খুব প্যাশনেটলি বলেছেন যে বাইফার্কেশন, অফকোর্স এটা নিয়ে আমাদের আরো আলোচনা করা দরকার। আমরা এটাও জানি যে বাংলাদেশে অনেক মানে বাইফার্কেশন করার পরে আবার ইট হ্যাভ টু দোজ হ্যাভ টু বি রোল ব্যাক। বাট এটার মেইন পলিসি মানে মানে ফিলোসফিটা যেটা বুঝি আমি, মানে আমরা সিভিল সোসাইটির পক্ষ থেকেও কিন্তু ইকোনমিস্টরা বা অনেকেই কিন্তু এই বাইফার্কেশনের পক্ষে কথা বলেছি বা এখনো বলছি। ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে আমরা যখনই আসলে এনবিআর এর সাথে মানে বিজনেস বা কমিউনিটি পার্সপেক্টিভে কথা বলি তখন তারা কিন্তু প্রথম তারা কিন্তু দেখবেন যে এই বাজেট হচ্ছে, গত 3 মাসে প্রচুর মিটিং করেছে, এবং এই মিটিং গুলো আমি নিজেও গত 10-15 বছর মধ্যে বোধহয় প্রায় প্রাক বাজেট মিটিং এ অ্যাটলিস্ট 15-20টা মিটিং আমি পার্টিসিপেট করেছি। কিন্তু ওখানে দেখা হয় যে এই মিটিং গুলো আসলে নাথিং বাট মানে আই ওয়াশ। ওনারা দেখায় যে আমরা ট্রেড বডি বা বিজনেসের সাথে মিটিং করি, বাট ঘুরে ফিরে কিন্তু ওনারা ওই ওই ক্যালকুলেশন এক্সেলেই ক্যালকুলেট করে কোন মানে কোন জিনিসে কত ডিউটি বা কত মানে ভ্যাট দিলে আমার টার্গেট মিট আপ হবে। তো এইটা একেবারেই মানে এনবিআর এর যদি একই যে যারা পলিসি করবে এবং যারা ট্যাক্স কালেক্ট করবে তারা যদি একই বডি থাকে তাহলে সমস্যাটা হচ্ছে তারা কিন্তু সবসময় ডিপেন্ড বাই নাম্বারস। এটার ইকোনমিক ইম্প্যাক্ট কি, মানে আমার জব মানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনে বা অন্যান্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইম্প্যাক্ট কি সেটা নেই কিন্তু আসলে এনবিআর ইজ নট সাপোজ টু, মানে যদিও থিওরিটিক্যালি দে আর সাপোজ টু অলসো টেক দ্যাট ইনটু কনসিডারেশন, কিন্তু প্র্যাকটিক্যালি তাদের জন্য কিন্তু নাম্বারটাই মেইন ব্যাপার হয়ে যায়। তো যদি একটা পলিসি থাকতো তাহলে তারা হয়তো এই নাম্বারটার সাথে ওভারঅল দেশের ইকোনমি, এমপ্লয়মেন্ট, ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের এক ধরনের সিনক্রোনাইজেশন বা এক ধরনের সমন্বয়ের একটা ব্যাপার কিন্তু তারা করতে পারতো। তো সেটার ফিলোসফিটাই কিন্তু আসলে এই যে আলাদা করে পলিসি উইংটাকে করা। তো এটা অফকোর্স এটা প্রজ এন্ড কনস আছে, আমরা ইউ হ্যাভ এ গুড সাজেশন দ্যাট এটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি। তো আমি আপাতত একটু বলেই শেষ করছি, মানে শেষ মানে কি আর কিছু হয়তো স্নেহাশিস আপনি হয়তো এই পয়েন্টগুলোতে অ্যাড করতে পারেন বা রূপ ভাই হয়তো অ্যাড করতে পারেন, অফকোর্স যদি